মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। রেইস, আমরা কি নতুন করে আবার কোনো ভুল করে ফেলেছি? হ্যাঁ, তোমরা না, সবচেয়ে বড় ভুলটা আমার জামাই করেছে। যাও দেখো, ও যদি পাহাড়ের গুহার ভেতরও লুকিয়ে থাকে, ওখান থেকে ওকে ধরে নিয়ে এসো। আল্লাহ আল্লাহ, কেন রেস? ও রেইস, আপনার কথার তো কিছুই বুঝতে পারছি না। ফাতি কেন লুকিয়ে আছে, আর কেনই বা ওকে আপনার কাছে আমরা ধরে আনবো? বদমাশটা আমার মেয়েকে ধোকা দিয়েছে। কে? কে? জেইনেব রেইসকে? জেইনেবকে। ও এত বড় একটা জঘন্য মানুষ, ফাতির কাছ থেকে কখনো এটা আশা করিনি। ভালোবাসা বলতে আসলে কিছুই আর এই দুনিয়া অবশিষ্ট নেই। আপনি কোনো চিন্তা করবেন না রেইস, জাহান্নামের নিচে গিয়ে লুকোলেও ওখান থেকে ওকে ধরে নিয়ে আসবো রেইস। ওকে আমরা অবশ্যই খুঁজে বের করব। আচ্ছা বলছি শোনো, তোমরা এখন ওর অফিসে যাবে, ওখানেও না পেলে মেয়েদের কাছে যাবে, ওখানেও যদি ওকে না পাও তাহলে যেখানে ঢুকে বসে আছে তোমরা ওখানে গিয়ে ওকে টেনে আমার কাছে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? কোনো চিন্তা করবেন না রেইস, চলো কামিল, হ্যাঁ এসো। চলো যাই। বলুন মেরিয়াম ম্যাডাম, কেন ডেকেছেন আমাকে? কিছু প্রশ্ন করার জন্য ডেকেছি। তা কি জানতে চান? তুমি ওই প্রতিষেধক কোথায় পেয়েছিলে? কোথা থেকে পাবো? আর ভাহিতের ছেলে দিয়েছে। ওয়াহিদের ছেলেকে কোথায় পেয়েছিলে? কেন ওরহানকে মিথ্যে বলেছিলে যে আমি তোমাকে পাঠিয়েছিলাম? রেড ওসমানের জন্য। আমি আর ফাতিওকে জেরা করছিলাম। ফাতি জেনেব কোথায় জানতে পারার সাথে সাথে চলে গেল। আমি আরো কিছু প্রশ্ন করে সব জানতে পেরেছিলাম। তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করলে কেন? আচ্ছা, এই বিষয়টা আর কতবার বলবো যে কিডন্যাপ করিনি। যখন আমরা পানি কিনতে পেট্রোল পাম্পে গাড়ি থামালাম, ভাহিতের লোকজন এসে পড়েছিল। ওসমান আমাদের পেছনে ওর লোকদের পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে ওরহানকে রেখেই পালাতে হয়েছিল। যেহেতু বাচ্চাটার কাছে প্রতিষেধক ছিল, তখন ধরা পড়ে গেলে জেনেপের জীবন আর বাঁচাতে পারতাম না। আর কি বলবো। কোথায় নিয়ে গিয়েছিলে? বাড়িতে নিয়েছিলাম। কার বাড়িতে? ওসমান যেখানে বলেছিল, যেখানে একটা মহিলাকে বেঁধে রেখেছিলেন, ওখানেই নিয়ে গিয়েছিলাম। শোনো এরতান, তোমাকে আমাদের জীবনে চাই না, কখনো কেউ চাইবেও না। চলে যাওয়ার বিনিময়ে কি চাও? টাকা চাও? আমেরিকায় যেতে চাইলে বলে ফেলো, যত টাকা লাগে তোমাকে দেব। শুধু তুমি আমাদের জীবন থেকে চলে যাও, বুঝেছো? আর কিছু বলবেন? ভালো করে শুনে রাখুন মেরিয়াম ম্যাডাম, আমি জেইনেবের জীবন বাঁচিয়েছি, আপনার না। আমি ওর জীবনে থাকবো কি থাকবো না সে ব্যাপারের সিদ্ধান্তটাও শুধু জেইনেবই নেবে, আপনি না। আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। আচ্ছা, তাহলে আমি এখন চলে গেলাম। আবার দেখা হবে। ভালো থাকবেন।
ফাতি আমাদের কিছুই বলেনি। জেনিপের কাছে কিছু জানতে পেরেছো? আসলে ভাবি ভাইয়ার চেয়েও বেশি অসুস্থ দাদিমা। ওরহান আমাকে বলছিল ভাবি নাকি এখন মাথা ঠিক নেই। হ্যাঁ দাদিমা, এমনই। ওর মাথাটা আসলেই ঠিক নেই। আপু আর কি করবে? আপুর সাথে যে ঘটনাটা ঘটেছে ওটা কিভাবে মানবে বলুন? দুলাভাই আপুকে ধোঁকা দিয়েছে। কি? ওরহান, কি হয়েছে? হ্যাঁ, দাদিমার কাছে কি সত্যিটা লুকোনো ঠিক হবে সেলিন? কখনোই না। ফাতি এমনটা করতে পারে না। করেনি। এসব মিথ্যে অপবাদ দাদিমা। কিন্তু কেউ কেউ সাথে শেফকেত রেইসও ভাইয়ার নামে মিথ্যে গালগল্প তৈরি করেছে। এগুলো কি ধরনের কথা বলছো? হ্যাঁ, দাদিমার সামনে এমন কথা! আল্লাহ আল্লাহ। বাচ্চারা, তোমরা কি বলছো বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। হয়েছে কি দাদিমা, আমরা চুপচাপ থাকি, অযথা কোনো কথা বলি না। কিছু মানুষ থাকে যারা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। মানে ভাইয়া কিছু না করলেও ওরা কথা শোনাবেই। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত না নির্দোষ প্রমাণিত হয়। ওরহান, তুমি একটু চুপ থাকবে? চুপ করে থাকবো কেন? অদ্ভুত। আচ্ছা, তারপর দাদিমা আপনাকে একটা প্রশ্ন করি, যদি বলতেন দুলাভাই কোথায় আছে এখন? ওর মমের সাথে বেড়াতে গেছে। সত্যি বলছো? আচ্ছা, তাহলে বেড়াতে গেছে তাই তো? হ্যাঁ তাই। মুকাদ্দেস আন্টির সাথে? আচ্ছা, এটা কি খুব স্বাভাবিক? তাহলে দুলাভাই যে আমার আপুকে ধোঁকা দিয়েছে এটা ঠিক না। বুঝেছি। আচ্ছা ওরহান, তুমি কি গাধা? আমি ভাইয়াকে পালাতে বলেছি, তোমার মামা যেন ধরতে না পারে তাই পালিয়েছে। সেলিন ওইভাবে পালিয়ে যাবে কেন? সেলিন, এসব তুমি কি বলছো বলো তো? আর তাছাড়া দুলাভাই যদি নির্দোষী হতো তাহলে এভাবে লুকিয়ে না থেকে সবার সামনে এসে দাঁড়াতো আর নিজেকে নির্দোষ হিসেবে সবার সামনে প্রমাণ করতে পারতো। কিন্তু দুলাভাই পালালো কেন? হ্যাঁ, তুমি কি ভেবে দেখেছো? ওরহান, আজ তোমাকে একা একাই বাড়ি যেতে হবে। না, একা কেন যাব? তাই তো মনে হচ্ছে। তুমি দরজায় নক করা যায় না? অভদ্রের মতো নক না করে ঢুকে পড়লে যে। তোমার আবার কি হলো সাজিবেদ? যা বলতে এসেছো বলো, আমার কাজ আছে। আশ্চর্য হয়ে যাই, বাইরে ঝড় বইছে আর তুমি নিশ্চিন্তে বসে আছো কিভাবে? আল্লাহ আল্লাহ, কি করব আমি? আমার কি শোক করা উচিত? জ্ঞানীরা বলেন শো মাস্ট গো অন। তাছাড়া আমার নিজের যথেষ্ট কাজ আছে, বুঝেছো তুমি? তোমার নিজের কাজ আছে? তোমার কাজ একটু পরে করো। একটা ঝামেলা হয়েছে, জেনেব কিছু লুকুচ্ছে আমার কাছ থেকেও। কি বললে? হ্যাঁ শাজি, আমি সব রকম ভাবে চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই জানতে পারিনি ওরা কেন আলাদা হলো। প্রথমে আমি জেনেবকে ব্ল্যাকমেল করলাম, খুব বাজেভাবে মনে আঘাত করলাম। এরপর সুন্দর করে কথা বলে সবকিছু জানার চেষ্টা করলাম, কিন্তু এতেও কাজ হয়নি। তুমি একটা গাধি, কিভাবে সুন্দর করে কথা বলেছো বলো তো আমাকে। তুমি মজা নিচ্ছ? তোমার জিভ কিন্তু এবার আমি টেনে ছেড়ে ফেলবো। শাজি, আচ্ছা ঠিক আছে, দেখছি। সত্যি বলছো? ওকে আমি কথা বলাবো, যাও এখানে নিয়ে এসো। আমি জানতাম তুমি একদিন সত্যি সত্যি আমাদের কাজে লাগবে। চুমু খাবো তোমাকে, কাছে এসো। এসো। চুমু খেতে হবে না, তুমি এখান থেকে যাও। এসব চুমু টুমু আমার একদম ভালো লাগে না, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আনছি, চাই আমি। রেইস, কি হলো? ফাতিকে খুঁজে পেয়েছো? আমরা সব জায়গায় খুঁজে দেখেছি রেস, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমরা দুজন ওর অফিসে গিয়েছিলাম, কয়েকদিন ধরে নাকি অফিসেই আসে না। মেতেকেও জিজ্ঞেস করেছিলাম, ও ব্যাপারে কিছুই জানে না। আরে ও কেন জানবে না? উড়ে গেছে নাকি? হ্যাঁ, আসলেই উড়ে যেতে পারে। মানে সত্যি দেখুন, ও তো একজন পাইলট, তাই না? বলুন। চুপ! আরে তোমরা এত বোকা কেন বলো তো? তোমাদের কেন ভরসা করেছিলাম? হঠাৎ করে বেড়াতে গেল কেন? মামা বলুন। ওরহান, কোথায় তুমি? আমি এখন সেলিনদের বাড়িতে মামা। আমাদের মধ্যে অনেক ঝামেলা লেগে গেছে। ফাতি এসেছে? না, এখনো আসেনি। শোনো ওরহান, এখনই ফাতিকে খুঁজে বের করে ওকে ধরে আমার কাছে নিয়ে আসবে, বুঝেছো? মামা, দুলাভাই তো আন্টির সাথে বেড়াতে গেছে, দাদিমা বললেন এই তো একটু আগে। কি? কোথায় গেছে? কোথায় গেছে সেটা জানি না। আচ্ছা শোনো, তুমি ওদের পিছু নিয়ে এটা খুঁজে বের করবে যে ওরা দুজন কোথায় যাচ্ছে।
আর ফাতিকে ধরে তুমি আমার কাছে অবশ্যই নিয়ে আসবে, বুঝতে পেরেছো? মামা আমি কিভাবে আচ্ছা ঠিক আছে, জেনে নেব, পেলেই আপনার কাছে নিয়ে আসবো। রাখছি। মুস্তাফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুস্তাফা, তুমি আমাকে বলতে পারবে যে দুলাভাই কোথায় বেড়াতে গেছে? আমি জানি না ওরহান। তাই? তুমি এটা জানো না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি জানি না। এভাবে মিথ্যে কথা বলা বন্ধ করো। আল্লাহ আল্লাহ। শোনো, আমরা তো ভাইয়ের মতো। মুস্তাফা, এক ভাই আরেক ভাইকে কখনো মিথ্যে বলে দেখেছো? আচ্ছা তুমি ফাতি স্যারকে দিয়ে কি করবে ওরহান? মুস্তাফা, এটা জানা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মামা হন্যে হয়ে খুঁজছে দুলাভাইকে। যেভাবেই হোক খুঁজে পেতেই হবে। কি বলছো? হ্যাঁ। ওরহান, ফাতি স্যার কোনো সমস্যাই নেই তো? এই বিষয়টাকে ওরকমই বলা যায় মুস্তাফা। দেখো, তুমি জানো তোমার কি করা উচিত। আচ্ছা মুস্তাফা, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, তারপর তুমি মামার সাথে কথা বলো। আচ্ছা তাহলে চলো যাই ওরহান, জলদি এসো এসো। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে? শোনো, ভদ্রভাবে জিজ্ঞেস করছি, ফাতির সাথে তোমার কি হয়েছে জাইনেব? আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাসূল আল্লাহ, এতে তোমাদের কি? তোমাদের কি সমস্যা? বনিবনা হচ্ছিল না তাই ছেড়ে এসেছি। কত সহজ একটা বিষয়। এত সহজ? ভালোভাবে জিজ্ঞেস করছি, জবাব দাও। না দেব না সাজিবেদ, তোমাকে আমি বলবো না, কোনো কিছুর জবাব দেব না। যথেষ্ট। আল্লাহ আল্লাহ বললাম, কিছু বলবো না। তারপরও কেন এইভাবে প্রশ্ন করছো? আমাকে হয়তো কার প্রশ্ন করো না, এমন ফালতু প্রশ্নের কোনো জবাব দেব না। আচ্ছা তুমি যা চাও। কিছুই বলবো না। জাইনেব, তোকে দুটো অপশন দিচ্ছে, যে কোনো একটা তুই বেছে নে। কত বোকা। তুই কাকে এত এসএমএস করছিস? কেন একটু দেখা? আশ্চর্য, অন্যের এসএমএস কেন উকি দিয়ে দেখছিস? এখনই পাসওয়ার্ড চেঞ্জ করব। কি ওটা? এর ভেতরে কি রেখেছিস? মানে এভাবে কথা বের করার চেষ্টার কোনো মানেই হয় না। টাকা ভর্তি ব্যাগ দিয়ে সত্য বের করার সেই আদিকালের কৌশল আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আরে পাগল হয়ে গেছে নাকি? কি করছো? জাইনেব দেখ, কিছু মনে করিস না, তুই আমাদের এটা করতে বাধ্য করেছিস। ফাদিক, পাগলামো করিস না, ওটা আমার মুখে ঢুকিয়ে দিস না। সাজিবে, আমাকে একটা কথা বলো তো, আচ্ছা তুমি এগুলো কোথায় পেয়েছো? ইন্টারনেট থেকে তুমি যা চাও তার সবকিছু খুঁজে পাবে ফাদিক। আল্লাহ জানে আর কি। নিশ্চয়ই ভাবছো তোমার সাথে এখন কি করব, তাই না? আন্দাজ করতে পারছো? এখন তোমার সাথে যা করব তারপর তুমি ঠিক এরকম হয়ে যাবে। এটা তুমি জাইনেব? বলে ফেল। নিজে থেকে মুখ খুলবে নাকি আমি খোলাবো? আমি কিচ্ছু বলবো না, বুঝেছো সাজি? তুমি যা খুশি করতে পারো। ফাদিক, জিনিসটা নিয়ে এসো। আচ্ছা। কি ভেবেছিস আমি এতে ভয় পেয়ে যাবো? ওটা সরাও। আরে আমাকে বিষ খাওয়ানোর পরও আমি মরিনি, তোমাদের কেন ভয় পাবো? দূরে যাও। পাগলের দল কোথাকার। কি ওটা? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? কি খাচ্ছ তুমি? কি ওটা? নাও। কি? আরে এগুলো কি? নাও আপু, খাও। নিজে খাও তুমি।
খুব ভালো হয়েছে ফাদিক। আল্লাহ, এই পাগলদের থেকে তুমি আমাকে জেনেব, কি তোমার ভ্রু দুটো আর থাকবে না? যা খুশি তাই করতে পারো, আমি কিছুই বলবো না। তোমাদের একবার না করেছি মানে তার কিছুতেই বলবো না। মেরে ফেললেও তোমাদেরকে কিছুই বলবো না। আচ্ছা বেবি শাজি, এই জিনিসটা তুমি একটু নাও তো। অনেক ধন্যবাদ। আমি বলছিলাম যে এতটা নিষ্ঠুর হওয়া ঠিক হবে না। আমি বরং এখন অন্য আরেকটা উপায়ে কাজটা করব। ফাদিক দেখ, আমার পদ্ধতি আমার উপরই প্রয়োগ করিস না। পাগলামো না করে আমাকে ছেড়ে দে। একটা মিথ্যের জন্য একটা করে ভ্রু। আমি কিছুতেই বলবো না। এখন সময় আছে, বলবি কি বলবি না? ভালো করে বলছি, সবকিছু বলে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের সব বলে দেবো, সব বলবো। আর নাকের কোণে কেমন চুল কাটছে? দাঁড়া, আমি তোকে চুলকে দিচ্ছি। এখানে? হ্যাঁ ওখানেই। এবার বল। এরতান। এরতান? আচ্ছা, আমি তোকে বিশ্বাস করলাম। আমি আর পারলাম না রে। তোর একটা ভূত হলে গেল। তুলিস না, মুখটা বন্ধ রাখ, বন্ধ রাখিস না প্লিজ, এটা করিস না। তুই শেষ, তোকে যে কি করবো খালি অপেক্ষা কর। বল। বলবো না, কিছুতেই বলা সম্ভব না। শাজি নাও। এত কষ্ট করছো কেন? আমার তো সহ্য হচ্ছে না। ব্যথা পেয়ে কিন্তু চিৎকার করো না। এসো এসো, আগাছা ছেটে ফেলি। বলবো না, বিষয়টা সত্যি খুব ব্যক্তিগত, পার্সোনাল। কি সেটা? পার্সোনাল। পার্সোনাল মানে কি? মানে উফ, এসব বলতে আমার যে কি পরিমাণ লজ্জা লাগছে। এর জন্যই কথাটা কাউকে বলতে চাইনি। এটা খুব ব্যক্তিগত বিষয় যা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। জেনেব, তোরা আর বলতে পারবো না। ফাতির তাহলে সমস্যা? সমস্যা? সত্যি সমস্যা? হ্যাঁ। কোবরা ফাতির তাহলে? আরে বাদ দে তো, কিসের কোবরা? হ্যাঁ, কিভাবে সম্ভব এটা? শাজি, কারণ আমার আর ফাতির মধ্যে ছোট্ট একটা সমস্যা আছে। জেনেব, তাহলে এর জন্যই তোর মেজাজ সবসময় এত বেশি খিটখিটে হয়ে থাকে, তাই না? আমার মেজাজ? ঠিক বলেছিস, সবই ওর জন্য। আল্লাহ, আমি এখন কি করব? তাহলে তোকে কেন কষ্ট দিচ্ছি? শাজি, জলদি খুলে দাও। হ্যাঁ দিচ্ছি। জেনেব, সত্যি এই বিষয়টা মাথায় একেবারেই আসেনি। চাবিটা কোথায় রেখেছো? কি? আমি কোথায় রাখবো? আমি তো তোমাকেই দিলাম। তুমি আমাকে চাবিটাবি কিছুই দাও। তাহলে কোথায় গেল? আচ্ছা দাঁড়াও, দেখছি। এই তো হয়েছে, চাবি লাগবে না। উফ, জেনেব, সরি। মাম, তুমি আমাকে এসব কি খাওয়ালে বলো তো? আমার মাথাটা কেমন যেন ঘুরছে। ফাতি, আমি তোমাকে কি খাইয়েছি বলো তো? জেনেব, 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 ভুলে যাও জেনেবকে। ভুলে যেতে বাধ্য করবো জেনেবকে। আর একটু হাঁটো। মাম, আমরা এখানে কেন এলাম? এটা কোন জায়গা? ফাতি, বাবা, আমরা এখানে পার্টিতে এসেছি। কিসের পার্টি? জন্মদিনের পার্টি। কার জন্মদিনের পার্টি? তোমার জন্মদিনের পার্টি। আমার জন্মদিন তো মাম এই বছর একবার হলো। ফাতি, ধরে নাও এখন থেকে আজকের দিনটাই তোমার জন্মদিন। তোমার আজ পুনর্জন্ম হলো বাবা। আমি তোমাকে আবার জন্ম দিলাম। মাম, তুমি আমাকে এত কেন ভালোবাসো? হালে জালে লালে। কারা ওরা? দেখে যাও কে এসেছে। ওরা কারা?
না না আমি আরে না এসো পাতু বাবা এসো আমি তো যাবো না, ছেড়ে দাও। এসো এদিকে না এসো। মম চলো চলো এখান থেকে দেখো দেখো কত সুন্দর মম এসো এসো মম ওদের সাথে যাও না থামুন শুনুন এমন করবেন না শুনুন না ছেড়ে দিন আরে শুনুন শুনুন আমার কথা শুনুন প্লিজ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মম মম বাঁচাও একটু দাঁড়ান দাঁড়ান মম শুনুন না মম 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 আচ্ছা বলো এবার ওই ফাতি কোথায়? আমিও এ ব্যাপারে জানি না। মানে না জানলে তুমি এখানে কেন এসেছো? রেইস আসলে ওরহান বলল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যদি কোনো সাহায্য করতে পারি তার জন্য এলাম। ঠিকই বলেছে মুস্তাফা, খুবই গুরুত্বপূর্ণ। খুব সত্যি খুব গুরুত্বপূর্ণ মুস্তাফা। ওয়াহিদের নাম শুনেছ? আমি শুধু ওকে খুঁজে পাই, ওকে পেলে আমি যে কি করব। শোনো বিষয়টা ওয়াহিদের ব্যাপারেই মুস্তাফা, আর গুরুত্বপূর্ণ। ওই লোকটা জেইনেপের পর এখন ও ফাতির পেছনে লেগেছে, বুঝেছো? আর তাই ফাতির নিরাপত্তার জন্য ওকে খুঁজে বের করতে হবে। কি বলছেন স্যার, এটা সত্যি? হ্যাঁ শোনো, ওয়াহিদ কোথায় আছে তা জানার আগে ফাতি কোথায় আছে তা জানতে হবে, বুঝেছো? ফাতি কোথায় আছে তা বলো। আর একটা কথা, এটা যেন ফেহমি কোনোভাবেই জানতে না পারে। ও আবার কখন কি করে বসে ঠিক নেই। আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি, আমি নিজেই সামলে নিতে পারবো। ফাতি স্যারকে কেউ একটা ফুলের টোকা দিলে। আমার ফোন। ও ফেহমি স্যার। ওকে কিছুই বলবে না। হ্যালো বলুন ফেহমি স্যার, কি হয়েছে? আচ্ছা জরুরি, ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি ফেহমি স্যার, আপনি একটু অপেক্ষা করুন। ফেহমি স্যার একটু অফিসে যাবেন, ওনার জরুরি একটা মিটিং আছে। রেইস সাহেব আমাকে এক্ষুনি যেতে হবে, আপনি কিছু মনে করবেন না। আরে দাঁড়াও মুস্তাফা, তাহলে দুলা ভাই? ফাতি স্যার, ফাতি স্যার, ও হ্যাঁ ওনার খালার বাড়িতে বেড়াতে গেছেন। মুকাদ্দেস ম্যাডাম কল করে বলেছিলেন কেউ যেন ওনাকে বিরক্ত না করে, আমি যাওয়ার পথে ঠিকানা এসএমএস করে দেবো। আপনারা যান, আল্লাহর দোহাই ফাতি স্যারকে বাঁচান। একটু পরে আমিও বের হব, ঠিক আছে ওরহান? আপনারা যান, ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা যাও জলদি। ওরহান মামা জেবাদ কোথায়? এখনই গাড়ি আনতে বলো, যাও। বলছি জলদি। মামা। ফাতে এসব বলেন আমি। আপু শুনুন, মাশাআল্লাহ আপনারা সবাই খুবই সুন্দর, তাছাড়া আপনাদের এই জায়গাটাও খুবই অসাধারণ। একটা সমঝোতা আসতে পারি? মানে আমি পুলের পাশে বসে থাকবো আর আপনারা মজা করবেন, তো কি বলেন আপু? অসম্ভব। কেন? মুকাদ্দেস ম্যাডাম জিজ্ঞেস করলে কি বলবো? মমকে বুঝিয়ে বলবো যে আমরা সবাই মিলে এখানে অনেক মজা করেছি। মেয়েরা ফাতি নাকি পুলে নামবে না, শুনেছো? খোলো। আরে না প্লিজ এমন করবেন না, এটা খোলার কি দরকার? আমি পুলে নামবো না, প্লিজ আমার কাছে আসবেন না, ছেড়ে দিন। এসবের কোনো প্রয়োজন নেই, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি এখানে পুলের পাশে বসে থাকবো। ছেড়ে দিন। আচ্ছা রেইস, একটা বিষয় ভাবছিলাম যে আমরা এরকম একটা বিষয় নিয়ে তাড়াহুড়ো করলাম না তো? ফাতি এমন কাজ করবে? ফাতি? আমার এটা বিশ্বাসই হয় না। আর দেখুন সেই কখন থেকে আমরা এই অচেনা রাস্তা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, মনে হচ্ছে এটা আমাদের জন্য সতর্ক সংকেত। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না, গর্দভ সামনে তাকাও। দেখছি তো রে, আরে যাও। যাচ্ছি। আমেল কি হলো? এই যে ধাত কি হলো? গাড়িটা রাস্তার পাশে রাখো। রাখো। আচ্ছা। আল্লাহ আল্লাহ। রেইস আপনি তো আমার কথা শুনলেন না, এটা আরেকটা সতর্ক সংকেত। চুপ করো, চাকা বদলে ফেলো। জেবাদ কি
গাড়ির মধ্যে আর কোনো চাকা নেই? আছে রেস। হ্যাঁ ভালো, তাহলে বদলে ফেলো। কিন্তু আসলে হয়েছে কি রেস, আমি তো ভাবিনি যে আসলে অতিরিক্ত চাকা রাখাটা খুব দরকার, যে কোনো সময় বিপদ। চাকাটা নিয়ে এসো, বদলে ফেলি। আরে সামান্য কাজটাও তোমরা শেখোনি, আনো। রেস, আসলে অতিরিক্ত চাকা এটাই লাগানোই। কি? তার মানে এটাই তোমাদের অতিরিক্ত চাকা? এটাই। আর চাকা নেই মানে? আরে তোমাদের জন্যই আমাকে আর কত ভুগতে হবে, আমাকে আর কত সমস্যায় পড়তে হবে। তোমাদের মতো দুইটা টাকলা গাধাকে আমি টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, এত লোক থাকতে তোমরা দুজন কেন আমার ভাগ্যে এসে জুটেছো বলো? রেস, সত্যি বলছি, এখানে আমার কোনো দোষ নেই। তাহলে আমার কি দোষ? তোমার এটা নিয়ে ভাবা উচিত ছিল। আমি ভাববো? তোমার উচিত ছিল আগে নিজেকে নিয়ে একটু ভাবা, বুঝতে পেরেছো? মাথাটাকে একটু কাজে লাগাও। তোমার যে এত বড় একটা মাথা আছে, হ্যাঁ, ওটাকে তো অলস বসিয়ে রেখেছো। তুমি মাথাটাকে কাজে লাগালে আজ এমন হতো না। তোমরা জীবনে কোনোদিন কখনো এতটুকু কাজের কাজও করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবো। রেস, একটু শুনুন, বারবার বলছি, বোঝার চেষ্টা করুন। এর সবই বিপদ সংকেত। চলুন, দেরি হওয়ার আগে আমরা বাড়ি যাই। জেবাত, কান খুলে শোনো। তোমার মুখ থেকে এই সংকেত শব্দটা যদি আরেকবার শুনি, তাহলে আমি তোমাকে গলা টিপে মেরে তোমার লাশটাকে ওই গাছের ডালে ঝুলিয়ে দেবো, যেন এটা সবার জন্য সংকেত হতে পারে, বুঝেছো? না রেস। কি ব্যাপার, তেল শেষ হয়ে গেছে নাকি? না, তেল শেষ হয়নি, গাড়ির চাকা ফেটে গেছে। আচ্ছা, তাহলে ঠিক করে ফেলুন। এই এলাকাটা আপনার পরিচিত? হ্যাঁ, পরিচিত। আমরা আসলে একটা জায়গা খুঁজছিলাম। হ্যাঁ, বেশি না, 5 কিলোমিটার সামনেই জায়গাটা। ওই, আমাদেরকে একটু নামিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, উঠুন। যাও, ওঠো। ঠিক আছে, সব জিনিসপত্র নিয়ে এসো। তোমরা এভাবে কোরবানির ভেড়া দেখার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কিন্তু তোমার আর কোরবানির ভেড়ার মধ্যে তো কোনো পার্থক্য দেখছি না। শাজি, জেনেব তাও কাউকে পেয়েছে, তুমি নিজের কথা ভাবো। আচ্ছা শোনো, বিষয়টা অনেকটা এরকম, বুঝেছো? ধরো তুমি দুনিয়ার লেটেস্ট আর সবচেয়ে দামি কম্পিউটার কিনেছো, ঠিক আছে, কিন্তু ইন্টারনেট নেই। হ্যাঁ, এমন কম্পিউটার দিয়ে তুমি কি করবে? শাজিবেদ, কি হয়েছে? মজাও করা যাবে না? করো না। আচ্ছা, করবো না। জেনেব, তুই বিয়ে করলি কেন? আমি কি জানতাম ফাদিক? কি বলবো আর তোকে। তোর মতো এত ভালো একটা মেয়ের জীবনে কেন অভিশাপ নেমে এলো বুঝতে পারছি না। আহা, তুমি এসব বলছো কেন? এখন তো এর অনেক চিকিৎসা আছে, কত ধরনের ঔষধ আছে। এই সামান্য কারণে তাই বলে বিয়ে ভেঙে যাবে নাকি? এই সমস্যাটা আমার জীবনে আরো অনেক সমস্যা নিয়ে এসেছে। হ্যাঁ, সবকিছু জটিল করেছে। নিজেকে ছোট মনে হয়। আমার অল্পতেই রাগ উঠে যায়। আমার জায়গায় হলে বুঝতে। তোমরা এখানে কি করছো? সেলিন, তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা শোনো, ওরহানের সাথে ঝগড়া করে নাকি বাবার বাড়িতেই থাকতে চেয়েছিলে? চেয়েছি তো, এখানে আর আসবো না ভেবেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের জন্য চলে এলাম। তোমরা কি নিয়ে কথা বলছিলে? আমরা রাজনীতি? ও হ্যাঁ সেলিন, আমরা রাজনীতি নিয়েই কথা বলছিলাম। আচ্ছা বলো তো, বিরোধী দলের এই অবস্থার কারণ কি? হ্যাঁ, তোমার কি মত সেলিন? কি মনে হয় বলো তো? তোমাদের কি হয়েছে? আমাদের আবার কি হবে? সেলিন, আমরা আলোচনা করছিলাম যে মানে ওই গত নির্বাচন নিয়ে, ওই যে ঝামেলাগুলো হলো না, এই তো এসব নিয়ে, আর কিছু না। আমার সাথে মজা করছো না তো? মজা না তো। গত নির্বাচনটা কেমন ছিল তোমার কি মনে হয় বলো তো? সত্যি বলো, কি হয়েছে? কিছুই হয়নি আমাদের। কথা ঠিক, কিন্তু তোমাদের ভাব দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিছুই হয়নি। সত্যি। চাচা শুনছেন? অ্যাক্সিডেন্ট করবেন তো? রাস্তা তো এদিকে। আরে চাচা, কি করছেন? রাস্তা কোথায় আর আপনি যাচ্ছেন কোন দিকে? শুনুন, ভয় পাওয়ার কিছু নেই। এই রাস্তায় 50 বছর ধরে গাড়ি চালাচ্ছি, চোখ বন্ধ করে চালাতে পারবো। আরে চাচা, কি করছেন? এভাবে গাড়ি চালালে তো আজ আমাদের এরিয়া ছেড়ে চলে যেতে হবে। চাচা, আপনার কি মরার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের মেরে
মেরে ফেলবে। আল্লাহ আল্লাহ। একদম চিন্তা করবেন না, আমি এই রাস্তাটা খুব ভালো করে চিনি। কোথায় গর্ত আছে, কোথায় পাথর আছে, সবই মুখস্থ। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মাশাআল্লাহ, শুধু গাড়িটাই ভালোভাবে চালানো শেখেননি। চুপ করো। চাচা, আমরা তো জায়গাটা পেছনে রেখে এলাম। কোথায় যাচ্ছেন? কোথায় রেখে এলাম? আরে চাচা, আপনি আপনার সামনের দিকে তাকিয়ে গাড়িটা ঠিক মতো চালান। শুনছেন? আপনি পিছনে বসুন, ও ভালো গাড়ি চালাতে পারে। বসুন। আমি চালাবো। না, দেবো না। মরে গেলেও কাউকে দেবো না। আল্লাহ, কি করেছে এটা? আল্লাহ, আমি এসে গেছি। কি খবর? কি ব্যাপার মুকদ্দেস, এত তাড়াতাড়ি চলে এলে যে? তুমি কি ভেবেছিলে ফেহমি সবাই তোমার মতো ধৈর্যশীল? ছেলেটা সহ্য করতে না পেরে চলে এসেছে। আমার শুনুন, আপনার বলাই কথাগুলো সারা জীবন কল্পনায় থেকে যাবে, কারণ ফাতি আমার সাথে বাড়িতে আসেনি। ছেলেটার এমন মানসিক অবস্থায় একা রেখে এলে? তুমি কখনো ওর খুশির কথা ভেবেছো? আম্মা, ফাতি ওখানে একা আছে কে বলেছে? ফাতি কার সাথে আছে মুকাদ্দেস? মুকদ্দেস, তুমি ইরেমকে সাথে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছো। ও, তুমি আমাকে হাসালে ফেহমি। বলুন মুকাদ্দেস ম্যাডাম। খবর? ফাতি কোথায়? নিজের চোখেই দেখুন। এক ঝটকায় ছেলের মানসিক অবস্থা কিভাবে ভালো করে দিলাম। এরপর আমি শারীরিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করব। এসব তুমি কি করছো মুকদ্দেস? এসব করছি তার কারণ জেইনেবের কাছ থেকে যেন মুক্তি পায়। Come on, bad boy.
এই! এখানে সব কি হচ্ছে? আরে রেস বাবা, আপনি এখানে কেন বাবা? এসব কি হচ্ছে? তুমি এখানে কি করছো? কি করব এখানে? আমি কোনো কিছুই করিনি বাবা। আই অ্যাম দ্য ব্যাড বয়। এখনো পর্যন্ত জেইনেপের চোখের পানিটা শুকায়নি। অসভ্য। তুমি অবশ্যই এর প্রতিদান পাবে। আর কত দেবে? দিয়েছ। এবার আমার কি হবে জেইনেব? আমি শেষ। তুমি কেমন বলো তো? দেখো, তোমার বয়সী সবাই কিন্তু বিয়ে করে ফেলেছে, আর তুমি এখনো বিয়ের পিড়িতে বসলে না। আচ্ছা, তোমার কি কোনো প্রেমিক নেই? আইফের তুমি পুরনো ক্ষতটাতে আবার খোঁচা দিলে। রমাজান ছিল, কাপুরুষটা আমাকে ছেড়েই গেল। একটা নার্সকে গলায় ঝুলিয়েছে। অসভ্যকে গান শোনাতে চাইলাম, কোকিলের মতো গান শোনাতাম, কিন্তু এখন কিভাবে হেমোরয়েড সার্জারি করা হয় ওর থেকে এসব গান শুনছে। আমার মতো মেয়ের সাথে ও এমন কাজ কিভাবে করলো? অফ অফ! খুবই কষ্ট পেলাম। আচ্ছা, আমাকে বলো তো, এখন কি খবর? তুমি কি আবারও নতুন কাউকে খুঁজে পেয়েছো নাকি? মন কতজনকে দেবো আইফের? যাকে ভালোবেসেছি সারা জীবনই বাসবো, ভুলতে পারবো না। দিলবার, এত ভালোবাসার পরও ওই অসভ্য লোকটা তোমাকে ছেড়েই গেল। হ্যাঁ, গেলই তো আপা। আচ্ছা, তোমার কতই বা বয়স হয়েছে, দেখবে ওর চেয়ে অনেক ভালো কেউ তোমার জীবনে আসবে। ইয়াদিকার আপা, আমি এত ভালো দিয়ে কি করব? আমার ওই গোফওয়ালা রমাজানকেই চাই। ওই রমাজান আর ওর গোফের কথা ভুলে যাও তো, ফাতির ব্যাপারে একটু বলো। কেন? আসলে বলতে চাইছিলাম, ইনশাল্লাহ, মানে আল্লাহ চাইলে তো তোমাকে ফাতির মতো এত ভালো কাউকেও তোমার জীবনে দিতে পারে। কি এমন ভাগ্য নিয়ে এসেছি? ফাতির মতো ছেলেকে আমি কিভাবে পাবো বলো? তুমি ফাতিকে পছন্দ করো, তাই না? সত্যি তাই। হ্যাঁ, করি তো, খুবই পছন্দ করি। এত ভালো ছেলে ফাতি, ও আমার জন্য কত কিছুই না করেছে। জেইনেব খুব ভাগ্যবতী। ওহো, সত্যি তো। ফাতি আর তোমার তাহলে বেশ ভালো বন্ধুত্ব। ভালোই তো আইফের, ও আমার বডিগার্ড ছিল। বডিগার্ড ছিল মানে? কেমন বডিগার্ড ছিল? কেমন বডিগার্ড? আমি একাকিতাই নিরাপত্তা রক্ষার্থে রেখেছিলাম। আচ্ছা, ফাতি তোমাকে কতবার রক্ষা করেছে? তুমি ওর সাথে একা কোথাও ছিলে? একাকি একবার ওর ট্যাক্সিতে উঠেছিলাম। ট্যাক্সিতে উঠেছিলে? খুব ক্লান্ত থাকার কারণে ওর ট্যাক্সিতে উঠে ভেতরেই ঘুমিয়ে পড়েছিলাম। ওই দিনই প্রথম উঠেছিলাম, মানে ওর ট্যাক্সিতে। ওর ট্যাক্সিতে? ওর ট্যাক্সিতে উঠেছিলে? উঠেছিলাম। আইফের, শান্ত হও, মাথা গরম করো না তুমি। কি হয়েছে? আইফের, আইফের একটু শান্ত হও। ওর এই চেহারা আর ওর এমন হাঁটা চলা এর আগেও দেখেছি। আমাকে বলো তো, তোমার আশেপাশে এত পুরুষ থাকতে আমাদের জামাইয়ের দিকে কেন নজর দিতে হবে? দাঁড়াও আইফের, বাড়িটা কাঁপিয়ে দিয়েছো। তোমাকে আগেই বলেছিলাম ইয়াদিকার, বলেছিলাম ও ভেতরে ভেতরে কিছু একটা করছে। তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিলে না। দেখলে তো কিভাবে লেজ গুটিয়ে পালিয়ে গেল বেহায়াটা, কারণ ও জানে ও ভুল করেছে। আর যদি ভুল না করতো তাহলে এখানে বসে বলতো, দেখো তোমরা আসলে আমাকে ভুল বুঝছো। তারপর ও আমাদের সবকিছু বুঝিয়ে বলতো। তা না করে কেন পালিয়ে গেল বলো? কারণ ওর ভেতর ঝামেলা আছে, বুঝলে? কিন্তু তুমিও দেখো, আমি ওকে ছাড়বো না ইয়াদিগার। আমার নাম যদি গন্ডার আইফের হয়ে থাকে, আমি ওর জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বো। হ্যাঁ, ওই আমি আপনাকে ওরকম আনন্দের মুহূর্তে বিরক্ত করতে চাইনি মেরিয়াম ম্যাডাম। অসুবিধা নেই, কিন্তু কিছু বিষয় জানা দরকার।
যদিও পরে আমি ওটাকে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করি। ডিজাইন করার সময় ওর ভেতরে আমি ছোট্ট একটা ড্রয়ার বানিয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? আমরা সবগুলো ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম না? লুকোনো আরেকটা ক্যামেরা সিস্টেম তখনও ছিল। আমি এত বোকা কেন? এত বড় একটা বোকা আমি কি করে করলাম? ভাই তোর স্টাইলে এটা করেছে। যে ডিভাইস থেকে পাঠিয়েছে আমি ওটার আইপি অ্যাড্রেস চেক করে দেখেছি। আফসোস, কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এটা বাইরে থেকে করা হয়েছে। ভিডিওটা রেকর্ড করার উৎস খুঁজে পাওয়া হয়তো সম্ভব হবে না। বদমাশ একটা। বিড়াল যেভাবে ইঁদুরকে নিয়ে খেলে ও আমাদের সাথে ঠিক সেটাই করছে। কি করবেন? আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না বিরল।